আমরা এ পর্যায়ে তাপ রসায়ন সংক্রান্ত বেশ কিছু ম্যাথ দেখব এবং এই লেকচারটিতে যে ম্যাথগুলো করানো হয়েছে সেগুলো বুঝতে হলে অবশ্যই প্রিভিয়াস লেকচারটি দেখে আসতে হবে এবং ওই লেকচারে বেশ কিছু ডেফিনিশন দেখানো হয়েছিল এবং বেশ কিছু ব্যাপারে ধারণা দেওয়া হয়েছিল। ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করলে এই ম্যাথগুলো বুঝতে সহজ হবে, আদারওয়াইজ কোনোভাবেই এগুলো ডিটারমাইন করা যাবে না। তো আমরা একটা ছোট্ট অংশ ওই লেকচার থেকে রিভিউ করছি, সেটা হচ্ছে সংগঠন তাপ বা গঠন তাপের ব্যাপারটা, কারণ এই অংশটা নিয়েই আসলে ম্যাথগুলো সাজানো হয়েছে। আমরা ওই লেকচারে শিখেছিলাম যে সংগঠন তাপ বা গঠন তাপের ডেফিনিশনটা হলো এক মোল একক উৎপাদ তৈরি করতে তাপের যে পরিবর্তন হয় তাকে সংগঠন তাপ বলে। এবং এক্ষেত্রে কিওয়ার্ডগুলো বলেছিলাম যে আমরা উৎপাদ তৈরিতে যে তাপশক্তি উৎপন্ন হয় বা পরিবর্তন হয় বা শোষিত হয় সেই পরিমাণটাকে আলটিমেটলি আমরা সংগঠন তাপ বলছি, কিন্তু কত মোল? 1 মোল উৎপাদ। এবং এই যে এইমাত্র বললাম যে পরিবর্তন বলতে এখানে উৎপন্ন অথবা শোষণ যে কোনো একটা বোঝানো হয়েছে। কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার উৎপাদ তৈরি করার জন্য তাপের শোষণের প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে তাপের উৎপাদনের প্রয়োজন হয়। তো এই দুইটাকেই একসাথে বোঝানো হয়েছে যে পরিবর্তন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে গত লেকচারে। এরপরে বলা হলো যে মৌলের সংগঠন তাপ শূন্য। তো এই কথাটার মিনিং আমরা জানি বা প্রিভিয়াস লেকচারটা দেখে আসলে আমরা সেখান থেকে বুঝেছি যে ডেল এইচ নট এফ অফ অক্সিজেন এটা ইকুয়ালস টু 0 হবে এবং ডেল এইচ নট এফ অফ কার্বন এটা ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এরকম অক্সিজেনের মতো যে সমস্ত দ্বিমৌল অণু আছে, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এ সমস্ত দ্বিমৌল অণুর সংগঠন তাপ 0 এবং কার্বনের মতন যারা একক মৌল আছে তাদেরও সংগঠন তাপ আলটিমেটলি 0। তো এটা বলা হয়েছিল এবং একটা ফর্মুলা দেখানো হয়েছিল যে বিক্রিয়া তাপ ইকুয়ালস টু উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কগুলোর সংগঠন তাপ। এখানে বেসিক্যালি হচ্ছে দুইটি ফর্মুলা ছিল, একটা ছিল সংগঠন তাপ দিয়ে আর একটা ছিল দহন তাপ দিয়ে। তো আমাদের এই ম্যাথগুলো করার জন্য বেসিক্যালি সংগঠন তাপের ফর্মুলাটাই এনাফ। তো এই ফর্মুলাটা দিয়েই আসলে আমাদের আজকের লেকচারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সাজানো হয়েছে। তো এরপরে আমরা সরাসরি চলে যাব ম্যাথে। বলা হলো কার্বন ও হাইড্রোজেনের দহন তাপ যথাক্রমে -393.5 কিলোজুল এবং -286 কিলোজুল। অ্যাসিটিলিনের দহন তাপ -1304 কিলোজুল পার মোল। অ্যাসিটিলিনের গঠন তাপ কত? তো এখন কথা হচ্ছে যে আমাদের জানতে চেয়েছে কিন্তু অ্যাসিটিলিনের গঠন তাপ, রাইট? এবং অ্যাসিটিলিনের দহন তাপটা দেয়া আছে। তো প্রথমত যে কথা সেটা হলো যে তাপ রসায়নের ম্যাথগুলোতে আমাদের এমন কোনো ইনফরমেশন দেয়া থাকবে না যেটা আমরা হয়তোবা সরাসরি ফর্মুলায় অ্যাপ্লাই করলাম আর অ্যান্সার বের হয়ে আসলো, এমন না ব্যাপারটা। আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকবে ওগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বের করে নিতে হবে, তারপরে ওই তথ্যগুলো আমরা ফর্মুলা কাজে লাগিয়ে ম্যাথ করতে পারবো। সরাসরি ফর্মুলায় বসানোর মতন কোনো তথ্য দেয়া থাকবে না। আমাদের সেক্ষেত্রে বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়া থেকে অ্যানালাইসিস করতে হবে কি দেয়া আছে এবং যেটা দেওয়া আছে সেখান থেকে বের করতে হবে যে কোনটার মান লাগবে, তারপরে ওই মানটাকে আমরা ফর্মুলায় বসিয়ে ম্যাথ করে ফেলবো। তাহলে এখানে যা যা আছে সরাসরি আমরা কোনোটাই অ্যাপ্লাই করতে পারবো না। এখন এগুলোকে কিভাবে এগুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত মানগুলো এক্সট্র্যাক্ট করব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো আমরা যেহেতু এখানে অ্যাসিটিলিনের গঠন তাপের কথা বলছি, তো সেক্ষেত্রে অ্যাসিটিলিনের দহন তাপটাও দেয়া আছে। তো আমরা ফার্স্ট অফ অল অ্যাসিটিলিনের দহন বিক্রিয়াটা লিখব। অ্যাসিটিলিনের দহন বিক্রিয়া অ্যাট দ্য সেম টাইম এই অ্যাসিটিলিনের দহন তাপ এটা ব্যবহার করতে দিবে এবং ওই দহন বিক্রিয়া থেকেই আলটিমেটলি অ্যাসিটিলিনের গঠন তাপটা আমরা এক্সট্রাক্ট করতে পারবো। তো এই জন্য আমরা অ্যাসিটিলিনের দহন বিক্রিয়াটা লিখে ফেলব। আমি উপরে কিছু জায়গা ফাঁকা রাখছি কারণ ওখানে আরও বেশ কিছু ব্যাপার স্যাপার লিখতে হবে। আমি একটু নিচ থেকে লেখা শুরু করছি। তো ফার্স্ট অফ অল অ্যাসিটিলিন কে? অ্যাসিটিলিন হচ্ছে ইথাইন। আমরা জানি যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হচ্ছে ইথাইন। আমরা যদি জৈব যৌগ পড়ে থাকি সেক্ষেত্রে আশা করি আমাদের এই ব্যাপারে ধারণা আছে। তো ইথাইনের সংকেত ছিল হচ্ছে C2H2। তো এখন এই C2H2কে পোড়ানো বা দহন করা মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং আমরা গত ক্লাসে বলেছিলাম
যে যে কোনো হাইড্রোকার্বনকে পোড়ানো হলে, পূর্ণ দহন করা হলে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়, এবং সেটাই কিন্তু তৈরি হচ্ছে। ভালো কথা। এখন অবশ্যই শুরুতে এই বিক্রিয়াটাকে আমাকে সমতা করে নিতে হবে। তো এখানে আসবে সমতা করলে 2, এখানে আসবে 5, এবং এখানে যাবে 4। এই তো মোরলেস এরকমই। আমাদের 4টা কার্বন, এখানেও 4টা কার্বন আছে, 10টা অক্সিজেন, এখানে 8টা, আর এখানে অবশ্য বোধ হয় আরও 2 হবে। হ্যাঁ, তাহলে এখানে টোটাল 10টা অক্সিজেন এবং হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা। হ্যাঁ, মিলেছে। তো এখন কথা হলো যে এই বিক্রিয়াটা লেখার ফলে আমরা আসলে এই তথ্যটা কিভাবে ব্যবহার করতে পারি যে অ্যাসিটিলিনের দহন তাপ এত। দেখেন তো, এই অ্যাসিটিলিনকেই দহন করা হয়েছে, তাহলে এই দহন তাপটা অবশ্যই এই বিক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে। তাহলে আমরা প্রিভিয়াস লেকচার থেকে আমরা যদি এই কথাগুলো লিখি যে ডেল এইচ নট হচ্ছে এই পুরো বিক্রিয়ার বিক্রিয়া তাপ। এখন এই পুরো বিক্রিয়ায় বিক্রিয়া করেছে বা দহন করা হয়েছে কত মোল অ্যাসিটিলিনকে? 2 মোল অ্যাসিটিলিনকে। তাই এই টোটাল বিক্রিয়া তাপকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এই যে কম্বাসশন এনথালপি অফ অ্যাসিটিলিন। এগুলো আমরা প্রিভিয়াস লেকচারই জানি যে এটা কিভাবে লিখলাম আর কি। কারণ দহন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেটা 1 মোল বিক্রিয়ককে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে 1 মোল যেহেতু বলা হয়েছে, তাই 2 মোল আছে, তাই 2 দিয়ে আমি মোট তাপটাকে ভাগ করলাম, তাহলেই আমরা পেয়ে গেলাম যে 1 মোলের জন্য কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। আর এটাই হচ্ছে সেই দহন তাপ। এখন কথা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে একটু সিম্পল করতে চাই, অর্থাৎ আমি সরাসরি এই বিক্রিয়া তাপ ইকুয়ালস টু দহন তাপ লিখতে চাই। তাহলে হবে কি যে আমাদের এই যে ম্যাথের যে ফর্মুলায় মান বসাবো সেটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। এখন সেটা কিভাবে করতে পারি? ব্যাপারটা হচ্ছে এমন যে আমি যদি এই ইকুয়েশনের, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ার উভয় পাশকে 2 দ্বারা ভাগ করে দিই। কেন 2 দ্বারা ভাগ করব? কারণ আমরা এই বিক্রিয়কটাকে, অর্থাৎ যাকে আমি দহন করেছি, সেটার মূল সংখ্যাকে আমি 1 বানাতে চাই। তাহলেই আমরা ডেল এইচ নট ইকুয়ালস টু ডেল এইচ নট সি লিখতে পারবো, এবং আমাদের জন্য একটু ইজিয়ার হবে। এভাবেও করা যাবে, বাট একটু অন্যরকম বা একটু হালকা জটিলতা চলে আসে। তো ক্যালকুলেশন যাতে একটু সিম্পল হয়, এজন্য আমরা করব কি, আমরা এই বিক্রিয়ক, অর্থাৎ যাকে আমি পুড়িয়েছি, তাকে আমি 1 মোলে পরিণত করে নিতে চাচ্ছি, যাতে করে আমি ডেল এইচ নট ইকুয়ালস টু ডেল এইচ নট সি লিখতে পারি। এজন্য করতে হবে আমাদের উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এ জায়গাটাতে আসবে হচ্ছে 5/2, এবং কার্বন ডাই অক্সাইড 4 মোল আছে, 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 2 মোল। অ্যাট দ্য সেম টাইম পানি হচ্ছে H2O আছে হচ্ছে 2 মোল, ভাগ করলে 1 মোল থেকে যাবে। এই বিক্রিয়ার জন্য আমরা যদি চিন্তা করি, যে সরাসরি বলতে পারবো আমরা যে ডেল এইচ নট, অর্থাৎ বিক্রিয়া তাপ ইকুয়ালস টু ডেল এইচ নট সি। এতে করে সুবিধা হলো কি? এতে করে সুবিধা হলো যাহাই দহন তাপ তাহাই হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। তো এটা ইকুয়ালস টু প্রশ্নে তো দেওয়াই আছে যে -1304 কিলোজুল পার মোল। এটা পুরোটা দেওয়া আছে, আমরা ব্যবহার করে ফেললাম। ভালো কথা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই মানগুলো কিভাবে ব্যবহার করব, বা আমাদের এই যে কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিভাবে পাবো এই পার্টিকুলার রিয়াকশন থেকে। চলো আমরা ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা ছিল যে, আমরা যদি একটু উপরে যাই, বিক্রিয়া তাপ ইকুয়ালস টু উৎপাদগুলোর সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কগুলোর সংগঠন তাপ। তো আসি, তো এই পার্টিকুলার বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ কোনটা? ডেল এইচ নট বিক্রিয়া তাপ ইকুয়ালস টু উৎপাদগুলোর সংগঠন তাপ। উৎপাদ হচ্ছে এরা, তাহলে উৎপাদগুলোর সংগঠন তাপ আমি একটা একটা করে লিখে ফেলছি। 2 ইন্টু ডেল এইচ নট এফ ফর কার্বন ডাই অক্সাইড প্লাস ডেল এইচ নট এফ ফর H2O মাইনাস ডেল এইচ নট এফ ফর C2H2 প্লাস ডেল এইচ নট এফ ফর অক্সিজেন। এটা হচ্ছে বিক্রিয়ক পার্টটা আর কি। তো এখন এখানে অবশ্যই আমাদের অক্সিজেনের জন্য এই যে 5/2 ব্যবহার করতে হবে, যেহেতু অক্সিজেন আমরা টোটাল 5/2 পরিমাণ নিয়েছি, 5/2 মোল। তো ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তো এখন যেই বিষয়টা দাঁড়াচ্ছে
সেটা হচ্ছে যে আমাদের কি কি দরকার এই ম্যাথ করার জন্য। ফার্স্ট অফ অল এই বিক্রিয়া তাপ দেয়া আছে, কেন এই যে বিক্রিয়া তাপ এইমাত্রই আমরা এই রিলেশনটা ব্যবহার করে বের করলাম যে এই বিক্রিয়া তাপটাই হচ্ছে 1304 কিলোজুল পার মোল। পানির সংগঠন তাপ দরকার, বাট পানির সংগঠন তাপ সরাসরি কোথাও দেয়া নাই। অ্যাসিটিলিনের সংগঠন তাপ এটাই বের করতে বলা হয়েছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আর অক্সিজেনের সংগঠন তাপ এটা লাগবে না, বিকজ আমরা জানি যে মৌলের সংগঠন তাপ 0, এই যে বলা হচ্ছে মৌলের সংগঠন তাপ 0, সো দ্যাটস ওয়াই আলটিমেটলি ওটা 0 বসায় দিলে হয়ে যাচ্ছে। তাহলে বাকিগুলো কিভাবে বের করব? কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ এটা বের করতে হবে এখন, আর পানির সংগঠন তাপ এটা বের করতে হবে। তো এগুলো বের করার উপায় একটাই, সেটা হচ্ছে আমাদের যে বাকি তথ্যগুলো দেয়া আছে, কার্বনের দহন তাপ -393.5 কিলোজুল, হাইড্রোজেনের দহন তাপ -286 কিলোজুল, এখান থেকে বের করব। তো যেহেতু দহন তাপের কথা বলা হয়েছে, তাহলে আমরা কি করতে হবে, দহন বিক্রিয়াটা লিখে ফেলতে হবে এই মানগুলো থেকে প্রয়োজনীয় মানকে এক্সট্র্যাক্ট করার জন্য। তো লিখে ফেলছি, কার্বনের দহন বিক্রিয়া, কার্বন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আচ্ছা, তো এই বিক্রিয়া বাই ডিফল্ট সমতা করাই আছে। এখন আমরা যদি হচ্ছে এই বিক্রিয়ার জন্য তাপের রিলেশনটা দেখে ফেলি, ডেল এইচ নট, অর্থাৎ এই বিক্রিয়ার জন্য যাহাই বিক্রিয়া তাপ তাহাই হচ্ছে এই পুরো বিক্রিয়ার জন্য কার্বনের যে দহন তাপটা আছে সেই দহন তাপ। এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা গত দিনের লেকচারও এই উদাহরণটা দেখানো হয়েছিল যে এই পুরো বিক্রিয়া যেই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ডেল এইচ নট। আবার দহন তাপের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে 1 মোল কার্বন পোড়ানোর কারণে যেই পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে এই বিক্রিয়ার দহন তাপ। তাহলে সেটা এই দুইটাই তো সেম, এই বিক্রিয়া যেই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটাই তো হচ্ছে 1 মোল কার্বন পোড়ানোর কারণে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, একই তো কথা। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি এই বিক্রিয়ায় প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তার মানে এটা সংগঠিত হয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ থাকবে, সেটা কত, সেটাও আলটিমেটলি ডেল এইচ নট এফ ফর কার্বন ডাই অক্সাইড। এটাও আলটিমেটলি এই দুইজনার সমান। কেন? কারণ এখানে কার্বন ডাই অক্সাইড কত মোল, 1 মোল, আর সংগঠন তাপ হিসাব করি কত মোলের জন্য, 1 মোল, তো আছেও 1 মোল। সো দ্যাটস ওয়াই আমরা সরাসরি এই তিনটা জিনিসকে সমান বলে দাবি করে দিতে পারছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই কার্বনের যাহাই দহন তাপ তাহাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। আবার বলছি, কার্বনের যাহাই দহন তাপ তাহাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে -393.5 কিলো জুল। এর পরের বিক্রিয়া লিখি, হাইড্রোজেনের দহন তাপ। হাইড্রোজেনের দহন তাপকে ব্যবহার করার জন্য আমরা এভাবে লিখতে পারি, এবং আসবে H2। তো এখানে সমতা করতে গেলে আলটিমেটলি হাইড্রোজেনের এখানে 2 দিতে হবে এবং এখানেও 2 দিতে হবে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি একটা ফ্ল্যাট রিলেশন রাখতে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে অক্সিজেন আসবে হচ্ছে 1/2 মোল, আর এই 2 আলটিমেটলি সেক্ষেত্রে চলে যাবে যেহেতু উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি। সেম রিজন, এই যে এখানে যে কারণে ভাগ করেছিলাম এখানেও সেম কারণে আমরা জিনিসটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ডেল এইচ নট, এই পুরো বিক্রিয়ার যাহাই বিক্রিয়া তাপ তাহাই হচ্ছে হাইড্রোজেনের কম্বাসশন এনথালপি, এবং এখানে ফর্ম করেছে কে, প্রোডাক্ট ফর্ম হয়েছে পানি বা H2O, এটাই হচ্ছে ডেল এইচ নট এফ ফর H2O। এই মানটা কত, -286 কিলোজুল। তো আশা করি এই অংশটুকু বোঝা গিয়েছে। তো এই অংশটুকু জাস্ট আমরা এখন ফর্মুলায় বসায় দেবো, এই যে এই পার্টটা আর এই পার্টটা ফর্মুলায় বসায় দিলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো কীরকম দাঁড়াচ্ছে আমরা যদি একটু দেখি, এই যে ডেল এইচ নটের ভ্যালু কত, -1304। আর অবশ্যই এক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস বিবেচ্য, অর্থাৎ প্লাস মাইনাসকে নগণ্য বিবেচনা করব বা হচ্ছে বাদ দিয়ে চিন্তা করব, ব্যাপারটা কিন্তু এমন না। তাপের পিছনে মাইনাস থাকলে অবশ্যই সেই মাইনাস সহই ফর্মুলাতে মান বসাতে হবে, আদারওয়াইজ ভুল হবে। তারপর হচ্ছে 2 ইন্টু কার্বন ডাই অক্সাইডের জন্য ছিল এই যে -393.5, দেন পানির জন্য ছিল -286, দেন ব্র্যাকেট ক্লোজ,
অ্যাসিটিলিনেরটাই তো আমরা আসলে জানতে চাচ্ছি, তাহলে ডেল এইচ নট সি, ডেল এইচ নট এফ ফর অ্যাসিটিলিন। আর এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ দ্বিমৌল অণু তথা অক্সিজেনের সংগঠন তাপ হচ্ছে 0। তো দ্যাটস ইট। এখান থেকে আফটার ক্যালকুলেশন আমরা যেটা পাবো, ডেল এইচ নট এফ অফ C2H2, এপাশ ওপাশ করে নিও তোমরা, ভ্যালু দাঁড়াচ্ছে প্লাস 231 কিলোজুল পার মোল। অর্থাৎ জিনিসটা মোটামুটি হচ্ছে তাপ হারি। ওকে, তো এই ছিল মোটামুটি ফুল ম্যাথটা। তো আশা করি এই জায়গাটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি, এবং আমরা আরও বেশ কয়েকটা ম্যাথ করলে এই ব্যাপারগুলো আমাদের কাছে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমরা এর পরবর্তীতে সরাসরি দ্বিতীয় প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটিতে বলা হয়েছে কার্বন ডাই সালফাইড, কার্বন, সালফার এদের দহন তাপ যথাক্রমে এত এত এত। গতে বলা হয়েছে, মানে এটা একটা সৃজনশীলের একটা পার্ট, এবং আমরা কখটা স্কিপ করছি, আমরা ম্যাথগুলো জাস্ট দেখছি। তো গতে বলা হয়েছে কার্বনের দহন বিক্রিয়া থেকে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন লাগবে। তো প্রিটি মাচ সিম্পল, সেম বিষয়, আমরা কার্বনের দহন বিক্রিয়ার কথা বলছি। তো সেক্ষেত্রে কার্বনের দহন বিক্রিয়াটা আগে লিখে ফেলি, তাহলেই আমরা একটা প্যাটার্ন বা পাথ পেয়ে যাব টু সলভ দ্য প্রবলেম। তো কার্বনের দহন বিক্রিয়াটা এমন, ওকে। তো এখানে এই বিক্রিয়ার জন্য আমরা রিলেশনটা কয়েকবার অলরেডি দেখে ফেলেছি। এই পুরো বিক্রিয়ার বিক্রিয়া তাপ ইকুয়ালস টু কার্বনের দহন তাপ। ওকে, যেহেতু কার্বন কত মোল? 1 মোল, আর পুরো বিক্রিয়ার জন্য তাইলে বিক্রিয়া তাপটা কার্বনের দহন তাপের সমান হবে। তো সেক্ষেত্রে আমরা এইটা ইকুয়ালস টু লিখতে পারি যে কার্বনের এমনটা কিন্তু সেকেন্ড তাপটা, অর্থাৎ -393.5 কিলোজুল। ওকে, তো এই যে কার্বনের দহন তাপ ইকুয়ালস টু আসলে পুরো বিক্রিয়া তাপটা, অর্থাৎ এটা হচ্ছে এই পুরো বিক্রিয়া তাপের সমান। তো বলা হচ্ছে যে কার্বনের দহন বিক্রিয়া থেকে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে চাই। কার্বনের দহন বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে কত? -393.5। এই পরিমাণ তাপ উৎপন্ন হবার জন্য প্রয়োজন ছিল কতটুকু অক্সিজেন? 1 মোল অক্সিজেন। এই যে এখানে তো 1 মোল আছে। আর এসটিপিতে বলা হয়েছে, এসটিপিতে 1 মোল অক্সিজেন ইকুয়ালস টু কত লিটার অক্সিজেন হবে? 22.4 লিটার। নট অনলি অক্সিজেন বাট অলসো বাকি যে মৌলগুলো আছে, বাকি যে দ্বিমৌল অণুগুলো আছে বা বাকি যে যৌগ আছে, সবাই কিন্তু এসটিপিতে 1 মোল ইজ ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার। তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের জন্য 22.4 লিটার অক্সিজেন থাকবে। তাহলে আমরা এখান থেকে ঐকিক নিয়মে খুব ইজিলি বের করতে পারি যে 393.5 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে অক্সিজেন লাগে 22.4 লিটার, তাই তো? অতএব আমরা এক্ষেত্রে সাইনটা নিব না, এক্ষেত্রে জাস্ট সাংখ্যিক মান দিয়ে ম্যাথটা করব। 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে অক্সিজেন লাগে 22.4 বাই 393.5, এখানে গুণ হয়ে যাবে 1200। তো ফাইনাল যে অ্যান্সারটা বের হচ্ছে সেটা হলো 68.31 লিটার অক্সিজেন। তো এই ছিল এখানকার গোটা ম্যাথটা। সো প্রিটি মাচ সিম্পল। সো এই টাইপের ম্যাথও সাধারণত আসে। এটা হচ্ছে জাস্ট ওই যে মোল সংখ্যার হিসাব নিকাশ ভালোভাবে জানা থাকলে এই ম্যাথগুলো আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা একটু এক্সটেন্ডেড পার্ট চিন্তা করি। এই প্রশ্নটারই এক্সটেন্ডেড পার্ট। ধরে নাও আমাদেরকে বলা হলো যে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত গ্রাম কার্বন লাগবে।
আবার বলছি, আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে যে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে কত লিটার অক্সিজেন লাগবে। তা আমাদের বলা হলো যে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত গ্রাম বা কতটুকু কার্বন লাগবে। ওকে, তো এটাও কি এইভাবে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করে করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে? আমরা একটু ছোট করে ফেলি। আমরা চাইলে বলতে পারবো যে সেম বিষয়, যে 393.5 কিলোজুল তাপ উৎপন্ন করতে কতটুকু কার্বন লাগছে? 1 মোল। আর 1 মোল কার্বন মানেই কত গ্রাম কার্বন? 12 গ্রাম কার্বন, কারণ আমরা জানি কার্বনের আণবিক ভর 12, 1 মোল কার্বনের আণবিক ভর 12। তাহলে সেক্ষেত্রে সেমভাবে আমরা বলতে পারবো যে 393.5 কিলোজুল তাপ উৎপন্ন করতে কার্বন লাগে বা দরকার পড়ে 12 গ্রাম। তাহলে অতএব 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে কার্বন দরকার পড়বে 1200 বাই হচ্ছে 12/1200, অ্যাকচুয়ালি ভুল লিখেছি, 12/393.5 ইন্টু 1200। সো দিস উইল বি দ্য ক্যালকুলেশন। ওকে, তো এর পরের প্রশ্নটাতে যদি যাই, অর্থাৎ আমরা এই সিকিউর গ করেছি, এখন আমরা যদি ঘটা দেখি একটু। বলা হয়েছে কার্বন ডাই সালফাইডের গঠন তাপ কত, আর আমাদের তথ্য হিসেবে জাস্ট এই জিনিসগুলো দেয়া আছে। কার্বন ডাই সালফাইডের গঠন তাপ কত, একেবারে হুবহু আমরা যে প্রথম ম্যাথটা করেছি সেই ম্যাথের মতনই, একদম সেম টু সেম। জাস্ট ওখানে অ্যাসিটিলিন ছিল, অ্যাসিটিলিনের জায়গায় এখন কার্বন ডাই সালফাইড আছে। ওখানে কার্বন ছিল, এখানেও কার্বন আছে। ওখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেনের জায়গায় সালফার আছে, রাইট? তো এখন যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ওখানে যেভাবে যার গঠন তাপ চেয়েছিল তার দহন বিক্রিয়া দিয়ে আমরা ম্যাথটা শুরু করেছিলাম, বিকজ এই যে কার্বন ডাই সালফাইডের দহন তাপ দেয়া আছে, সো এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে দহন বিক্রিয়া থেকেই ব্যবহার করতে হবে। সো ফার্স্ট অফ অল কাজই হবে আমরা আগে এটার দহন বিক্রিয়াটা লিখে ফেলবো, তারপর প্রিভিয়াস ম্যাথে যেভাবে ক্যালকুলেশন করেছি একেবারে সেম টু সেমভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো যেমন ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে এখানে কার্বন ডাই সালফাইডের দহন বিক্রিয়া থেকে কি কি তৈরি হয় আসলে, এটা কিন্তু একটা সলিড, হ্যাঁ সলিড জিনিস। তো এটাকে যদি আমি বাতাসের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তাহলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। এই জিনিসটা একটু জানা থাকা লাগবে, বা আশা করি বোঝাও যায় বা বোঝা উচিত তোমাদের। তো উভয় পক্ষকে যদি আমরা সমতা করি, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 2, দ্যাটস ইট। এবং অবশ্যই এটা গ্যাস এবং এটাও গ্যাস। তাহলে বোঝাই যাচ্ছে যে এই বিক্রিয়ার জন্য আমরা যদি বিক্রিয়া তাপের সূত্র ΔH0 এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি করতে হবে? এই যে উৎপাদগুলোর সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কগুলোর সংগঠন তাপ। তাহলে উৎপাদ হিসেবে কারা আছে? কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের সংগঠন তাপ দরকার পড়বে এই ম্যাথ করার জন্য। তাহলে করণীয় কি? এই যে কার্বন আর সালফারের দহন বিক্রিয়া থেকেই আমরা কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের পেয়ে যাব, সংগঠন তাপটা পেয়ে যাব। তো যেমনটা আগের ম্যাথটাতে পেয়েছিলাম। সো এইভাবে বাই দ্য বাই প্রসেস মেনটেন করে আগাতে থাকলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তো এই ফুল হচ্ছে ম্যাথটা। আমি পজ দিয়ে পুরো প্রশ্নটা সলভ করে ফেললাম এবং নিয়মকানুন সেই আগের মতনই। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন, যে আমাদের এই যে পুরো অংশটা, অর্থাৎ এই যে পুরো সূত্রটা, এটা কোন বিক্রিয়ার জন্য লেখা হয়েছে? এই পুরো সূত্রটা কিন্তু হচ্ছে আমাদের যার মানটা চেয়েছে, অর্থাৎ কার্বন ডাই সালফাইডের গঠন তাপ, সেইটার জন্য এই পুরো ফর্মুলাটা লেখা হয়েছে। এই ফর্মুলাটা কিন্তু এদের না, মানে এখানেও কিন্তু দুটা বিক্রিয়া আছে, কার্বনের দহন তাপের বিক্রিয়া, মানে কার্বনের দহন বিক্রিয়া এবং সালফারের দহন বিক্রিয়া, কিন্তু এগুলোর জন্য না। কিন্তু এই ফুল ফর্মুলাটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য, এই যে এই বিক্রিয়ার উৎপাদের সংগঠন তাপ, এই বিক্রিয়ার উৎপাদের সংগঠন তাপ, আবার বিক্রিয়কের সংগঠন তাপ, এগুলো। এখন
এই বিক্রিয়ার এই মানগুলো, অর্থাৎ এই বিক্রিয়ার জন্য যে ফর্মুলাটা লেখা হলো, এই ফর্মুলায় থাকা প্রাপ্ত মানগুলো পাবার জন্য আমাদের এই উপরের দুইটা বিক্রিয়ার সাহায্য নেওয়া লাগছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ম্যাথের স্ট্রাকচার দাঁড়ানো এই সংক্রান্ত ম্যাথগুলোর। এই যে দেখো যে আমাদের এইটা সলভ করার জন্য এই যে কার্বন ডাই অক্সাইডের ফরমেশন এনথালপি, এইটার জন্য আমাদের কোথায় যাওয়া লাগছে? এই কার্বনের যে দহন বিক্রিয়া, সেই দহন বিক্রিয়া থেকে কার্বনের ফরমেশন এনথালপিটা আমাদের এক্সট্র্যাক্ট করা লাগছে নিয়ম অনুযায়ী। আবার সালফার ডাই অক্সাইডের দহন সংগঠন তাপ দরকার ছিল, এটা এই যে সংগঠন তাপ এখান থেকে আমাদের এক্সট্র্যাক্ট করতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা, যে সরাসরি প্রত্যক্ষভাবে কোনো ভ্যালু আমরা ফর্মুলায় ব্যবহার করতে পারবো না। আমাদের এই ভ্যালু দেওয়া ছিল কিন্তু এই যে দেওয়া ছিল এইটা, অর্থাৎ কার্বনের দহন তাপ দেওয়া ছিল, আবার সালফারের দহন তাপ দেওয়া ছিল। সেখান থেকে আমাদের দরকার যেটা ছিল, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ এবং সালফার ডাই অক্সাইডের সংগঠন তাপ, এটা আমরা আলাদাভাবে এক্সট্র্যাক্ট করে নিয়েছি, সরাসরি আমাদের কিন্তু দেওয়া ছিল না। সো এই হচ্ছে মোটা দাগে মূল বিষয়বস্তু। তো এই ম্যাথগুলো বুঝলে আমাদের যে বাদবাকি যে অংশগুলো আছে সেগুলো আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে মিথেনের দহন তাপ -890.3 কিলোজুল পার মোল হলে 1335.45 কিলোজুল তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন প্রয়োজন, এবং সেক্ষেত্রে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এই ধরনের ম্যাথ আমরা উপরে আরেকটা করে এসেছি, একদম সেমভাবেই ম্যাথটা করতে হবে। তো আমি সরাসরি সলিউশনটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা মিথেনের দহন বিক্রিয়াটা লিখলাম, এবং অ্যাজ ইউজুয়াল মিথেন যেহেতু একটা হাইড্রোকার্বন, তো এর পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হলো। এরপর উভয় পক্ষকে অবশ্যই সমতা করে নিতে হবে, করলাম। বলা হচ্ছে মিথেনের দহন তাপ -890.3 কিলোজুল পার মোল। তাহলে এই দহন বিক্রিয়ায় মিথেনের দহন তাপ লেখা হলো, এবং এখানে যেহেতু শুধুমাত্র 1 মোল মিথেন বিক্রিয়া করছে বা 1 মোল মিথেনের দহন করা হচ্ছে, তাহলে যাহাই এই বিক্রিয়ায় মিথেনের দহন তাপ তাহাই হচ্ছে এই বিক্রিয়ার মোট বিক্রিয়া তাপ। আচ্ছা, তাহলে এই বিক্রিয়া থেকে টোটাল এই পরিমাণ তাপই আসলে উৎপন্ন হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই পরিমাণ তাপ যদি উৎপন্ন করতে চাই তাহলে কত গ্রাম মিথেন প্রয়োজন। তাহলে 890.3 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে কত মোল মিথেন থেকে? 1 মোল মিথেন থেকে। আর 1 মোল মিথেনকে যদি আমরা গ্রাম আণবিক ভরে কনভার্ট করি তাহলে পাই হচ্ছে 16 গ্রাম মিথেন। তো এরপর ঐকিক নিয়মে 1335.45 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন করতে প্রয়োজন হচ্ছে এই পরিমাণ মিথেন। তো সেমভাবে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে যদি আমরা এই পরিমাণ তাপ উৎপন্ন করতে চাই বা করি। তো সেক্ষেত্রেও সেম বিষয়টা, আমি ওটা আর করছি না, ওটা তোমরা নিজেরা করবে, যে 890.3 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন করলে এসটিপিতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত মোল? 1 মোল। আর 1 মোল কার্বন ডাই অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে 22.4 হবে এখানে, অতএব 1335.45 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন করতে প্রয়োজন। ঐকিক নিয়মে যে ক্যালকুলেশন আসে সেই ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। আমরা সরাসরি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে 2 কার্বন বিশিষ্ট দুটি হাইড্রোকার্বন পি ও কিউ যথাক্রমে sp3 ও sp2 সংকরণ বিশিষ্ট। কিউ কার্বন ডাই অক্সাইড এবং পানি, এর প্রমাণ গঠন তাপ যথাক্রমে -84, -393 এবং -220 কিলোজুল পার মোল। পি এর প্রমাণ দহন তাপ -1370 কিলোজুল পার মোল। বলা হচ্ছে পি এর গঠন তাপ কত। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের লাস্টের যে ইনফরমেশনটা দিয়ে দেওয়া আছে, পি এর দহন তাপ, প্রমাণ দহন তাপ মিনস ΔH0C, ওই যে নট যেটা আর কি, ওইটাই তো SATP এর জন্য আর কি। তো ওইটা বোঝানোর জন্যই প্রমাণ শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই তথ্যটা দিয়েই আলটিমেটলি আমাদের ম্যাথটা করতে হবে। তো যেহেতু পি এর প্রমাণ দহন তাপ দেয়া আছে, তাহলে পি যৌগটার দহন বিক্রিয়া লিখে ফেলতে হবে। এখন তার আগে আমাদের উদ্ঘাটন করতে হবে প্রথম লাইনের ব্যাখ্যাটা, যে 2 কার্বন বিশিষ্ট দুটি হাইড্রোকার্বন পি ও কিউ যথাক্রমে sp3 ও sp2 সংকরণ বিশিষ্ট। তো এই ব্যাখ্যাটা ডিবাঙ্ক করতে হলে আমাদেরকে সংকরণের যে টপিকটা, অর্থাৎ রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায়ের যে টপিক, সেইটা আমাদের ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। সেখানে আমরা জেনেছি যে sp3
sp3 সংকরণ বিশিষ্ট যে সমস্ত হাইড্রোকার্বন আছে তারা হচ্ছে অ্যালকেন, অর্থাৎ সমস্ত অ্যালকেন sp3 সংকরণ বিশিষ্ট হয়ে থাকে। অ্যালকেনের জাতক না, মানে অ্যালকেনের কথা বলছি শুধুমাত্র। তারপর হচ্ছে সমস্ত অ্যালকিন sp2 সংকরণ বিশিষ্ট হয়ে থাকে। তাহলে sp3 দ্বারা বোঝানো হচ্ছে একটা অ্যালকেনকে এবং sp2 সংকরণ দ্বারা বোঝানো হচ্ছে একটা অ্যালকিনকে। কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন অ্যালকিন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন অ্যালকিন, স্পষ্টতই এখানে বলা আছে। তো আমরা এখন যদি অর্গানিক কেমিস্ট্রি আমরা যদি বেসিক ধারণাটুকু আমাদের থাকে, তাহলে সেই ধারণা থেকে আমরা বলতে পারি যে পি যিনি আছেন, পি হবে হচ্ছে বেসিক্যালি অ্যালকেন যেটা আর কি, সেটা হবে C2H6, ঠিক আছে, এবং এটা হচ্ছে ইথেন। আর কিউ যেটা আছে সেটা হচ্ছে ইথিন। এই সো আমরা এই যে জানি যে অ্যালকেনের সংকরণটা হয় sp3 আর সমস্ত অ্যালকিনের সংকরণ হয় sp2, এবং কত কার্বন বিশিষ্ট অ্যালকিন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন এবং অ্যালকেন। সো এখান থেকে আমরা পি ও কিউ এর পরিচয় দুটো আমরা উদ্ঘাটন করতে পারলাম। সো এই হচ্ছে এইখানকার ব্যাপারটা আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি একটু ম্যাথের দিকে নজর দিই, এটা খুবই ইজি একটা ম্যাথ, সেই আগের মতনই একদম ইজি ফরমেশনে আমরা জিনিসটাকে করতে পারবো। তো আমরা যদি এই জিনিসটা একটু দেখি যে আমরা ফার্স্টে হচ্ছে পি এর দহন বিক্রিয়াটা লিখে ফেলি। তো পি হিসেবে আমরা এইমাত্রই পেলাম C2H6 কে, C2H6, ভালো কথা। এটাকে দহন বিক্রিয়ায় ফেলানো মানে হচ্ছে এর অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো, কার্বন ডাই অক্সাইড পেলাম এবং হচ্ছে পানি পেলাম। উভয় পক্ষকে আমরা যদি সমতা করে দেই, আমরা যেটা পেতে চলেছি সেটা হচ্ছে এখানে আসবে 2, এখানে হবে 7, এখানে হবে 4 এবং এখানে আসবে 6। কিন্তু আমরা আসলে সমতাটা এভাবে রাখবো না। কেন রাখবো না? কারণ হচ্ছে আমরা চাই যে যাকে আমি দহন করেছি সে যাতে 1 মোল হয়। তাহলে এই বিক্রিয়ার যে দহন তাপ, সেই দহন তাপ ইজ ইকুইভ্যালেন্ট টু লিখতে পারবো মোট বিক্রিয়া তাপ। তাহলে আমরা যদি এই পার্টটাকে আমরা যদি 1 মোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? উভয় পক্ষকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার, সমতাকৃত রাসায়নিক বিক্রিয়ার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করলে পাবো 7/2, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে শুধু 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3। তো এইরকম একটা লেভেলে আমরা আসতে পেরেছি। সো এখন জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। তো এরপরে আমরা ফাইনালি সূত্রটা লিখে ফেলবো যে ডেল এইচ নট এফ, অর্থাৎ বিক্রিয়া তাপ ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে আমাদের উৎপাদগুলোর সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কগুলোর সংগঠন তাপ। তো সেক্ষেত্রে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে 2 ডেল এইচ নট এফ অফ কার্বন ডাই অক্সাইড প্লাস 3 ইন্টু ডেল এইচ নট এফ অফ H2O, এই হচ্ছে উৎপাদের যে পার্টটা, তারপরে মাইনাস ডেল এইচ নট এফ অফ C2H6 প্লাস 7/2 ডেল এইচ নট এফ O2। ওকে, তো ফাইনালি আমরা মানগুলো যদি বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এরকমটা পেতে চলেছি যে 2 ইন্টু, আমরা যদি একচোটে কাজটা করি, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে পি এর গঠন তাপ। তো পি কোথায়? পি হচ্ছে এই যে এইটা, এই পার্টটা, এইটাই তো পি, এইটাই তো আমাদের সেই পি ছিল। তাহলে পি এর গঠন তাপ, আর এই যে এটা তো আসলে ডেল এইচ নট এফ হবে না, শুধু ডেল এইচ নট হবে, অর্থাৎ তো বিক্রিয়া তাপকে রিপ্রেজেন্ট করছে। তো এই বিক্রিয়া তাপের ভ্যালু কত? এই যে এই মানটাই হচ্ছে আলটিমেটলি এটা, অর্থাৎ এই ডেল এইচ এর জায়গাটাতে আমরা এইটা আলটিমেটলি বসিয়ে দেব। তো ফাইনালি যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে -76 কিলোজুল পার মোল। তো
তো এই হচ্ছে ওভারঅল প্রসেসটা, এবং এই টাইপের ম্যাথ আমরা আগেও করে এসেছি, জাস্ট একটু ভিন্ন নামে ভিন্ন ঢঙে এই প্রশ্নটা দেয়া হয়েছে। আমরা যদি ঘতে কি বলা হয়েছে সেটা যদি একটু দেখি, এটা তো বেসিক্যালি হচ্ছে একটা সিকিউর একটা পার্ট, আমরা সিকিউর উদ্দীপক হচ্ছে এটা, আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করলাম এবং ঘতে কি বলেছে সেটা এখন দেখব। বলা হচ্ছে পি ও কিউ এর মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি। তো উৎকৃষ্ট জ্বালানি বলতে কি বোঝানো হয় এবং কাকে আমরা আসলে উৎকৃষ্ট জ্বালানি বলবো? উৎকৃষ্ট জ্বালানির ডেফিনিশনটা হচ্ছে, বা এটা দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো এরকম যে যে জ্বালানি গ্রাম প্রতি বেশি তাপ উৎপন্ন করে, গ্রাম প্রতি গ্রাম প্রতি বেশি তাপ উৎপন্ন করে তাকে আমরা উৎকৃষ্ট জ্বালানি বলবো। অর্থাৎ ব্যাপারটা কীরকম, যে তাপ, এই তাপের একক কি, জুল, কিলোজুল আর কি। তো সেখান থেকে আলটিমেটলি আমরা এতদিন করতাম কি কিলোজুল পার মোল, মানে এতক্ষণ করে এসেছি। এখন আমরা চিন্তা করব কিলোজুল পার গ্রাম, অর্থাৎ প্রতি গ্রামে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, বা প্রতি গ্রামকে পোড়ানোর দরুন কি পরিমাণ তাপ উৎপন্ন হয় প্রতি গ্রাম থেকে, সেটাই হচ্ছে গ্রাম প্রতি উৎপন্ন তাপ। এবং এই গ্রাম প্রতি উৎপন্ন তাপ পার্টিকুলার কোনো একটা কেমিক্যালের জন্য বা কোনো একটা যৌগের জন্য যত বেশি হবে, ওই যৌগ বা ওই কেমিক্যালটা তত বেশি উৎকৃষ্ট জ্বালানি হিসেবে বিবেচিত হবে। তো ওই ব্যাপারটাই আমরা এখানে আলটিমেটলি দেখব। তাহলে এখন বের করতে হবে, তাই তো? তো পি এরটা না দেয়া আছে, পি এর গ্রাম প্রতি উৎপন্ন তাপ দেয়া আছে। কিভাবে দেওয়া আছে? এই যে পি এর প্রমাণ দহন তাপ, অর্থাৎ পার্টিকুলার একটা দহন বিক্রিয়া থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় প্রতি মোল থেকে, সেই এমনটাই তো এটা। তাহলে এখান থেকে আমরা পি এর গ্রাম প্রতি উৎপন্ন তাপ বের করতে পারবো, কিন্তু যেটা দেওয়া নাই সেটা হচ্ছে কিউ এর পার্টটা। তাহলে কিউ এর দহন তাপ কত সেটা কি কোথাও দেওয়া আছে? নাই। বাট কি দেওয়া আছে? কিউ এর গঠন তাপ দেওয়া আছে। এই যে কিউ এর প্রমাণ গঠন তাপ দেওয়া আছে, সেই ভ্যালুটা হচ্ছে এই যে ফার্স্টেরটা -84 কিলোজুল পার মোল। তাহলে এই গঠন তাপকে কাজে লাগিয়ে এই কিউ এর প্রমাণ দহন তাপ বের করতে হবে, অর্থাৎ কিউকে পোড়ালে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা বের করব, তারপরে গ্রাম প্রতি কি পরিমাণ তাপ পাবো বা তাপ উৎপন্ন হয় সেটা বের করব, তারপর পি আর কিউ এর দুজনার মধ্যকার তাপের তুলনা করব। তো আমরা যদি জিনিসটাকে সলভ করি, তো কিউ এর জন্য আমরা যদি সূত্রটা লিখি, ব্যাপারটা এরকম হবে। ফার্স্ট অফ অল আগে আমরা যদি বিক্রিয়াটা লিখি, কিউ এর পরিচয় কি ছিল আমরা গতে দেখে এসেছি। কিউ ছিল হচ্ছে ইথিন, তাহলে C2H4 হবে, C2H4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, দহন বিক্রিয়া যেহেতু, করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি করলো, ভালো কথা। এবং এখানে যদি আমরা সমতা করি, জাস্ট এখানে 2 দিয়ে দিলেই হচ্ছে, এবং এখানেও একটা 2 আসবে, তাহলেই কাজ শেষ। আর কোনো, এবং আরেকটু বাকি আছে, এই যে অক্সিজেনের সমতাটাও আলটিমেটলি করতে হবে, তো সেক্ষেত্রে আলটিমেটলি এখানে 3 দিয়ে দিলাম। এই তো, এখানে আর কোনো কিছুই প্রয়োজন পড়ছে না। তো বাই ডিফল্ট আমরা সমতা করার পরে কত মোল ইথিন পাচ্ছি? 1 মোল ইথিন পাচ্ছি, অর্থাৎ এই বিক্রিয়ায় 1 মোল ইথিনকে পোড়ানো হয়েছে আমরা সমতা করার পর দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই পার্টিকুলার বিক্রিয়ার জন্য ΔH0 ফর কম্বাসশন ইকুয়ালস টু শুধুমাত্র ΔH0, অর্থাৎ বিক্রিয়া তাপটা দহন তাপের সমান হবে। আমরা প্রিভিয়াস যে পড়াশোনা বা প্রিভিয়াস লেকচার, সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি। তাহলে এটাই যদি হয়, তাহলে আমরা এই বিক্রিয়ার জন্য পুরো বিক্রিয়া তাপের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা লিখে ফেলতে পারি। তো এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়া তাপের সূত্রটা যদি আমরা লিখি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এমন, অর্থাৎ উৎপাদগুলোর সংগঠন তাপ, এই যে উৎপাদগুলোর সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কগুলোর সংগঠন তাপ লিখলাম। এখন কথা হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালু যদি বসিয়ে দেই, তাহলে আমরা আলটিমেটলি এই বিক্রিয়ার বিক্রিয়া তাপটা পেয়ে যাব। এবং এই বিক্রিয়ার বিক্রিয়া তাপটাই হচ্ছে কিসের সমান?
এই কিউকে অর্থাৎ C2H4 ইথিনকে পুড়িয়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই তাপের অ্যামাউন্টটাই আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের এই প্রত্যেকটা ভ্যালু দেয়া আছে কিনা সেটা চেক করতে হবে। হ্যাঁ, অবশ্যই আছে। এই যে কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ দেয়া আছে, তারপরে পানি H2O এর সংগঠন তাপ দেয়া আছে, অ্যাট দ্য সেম টাইম কিউ যেটা আছে সেটারও সংগঠন তাপ দেওয়া আছে, অর্থাৎ এই পার্টটাও দেয়া আছে। এবং অক্সিজেন যেহেতু দ্বিমৌল অণু, আগেই বলা হয়েছে যে দ্বিমৌল অণুর সংগঠন তাপ 0, তাই এখানে আলটিমেটলি আমরা 0 বসিয়ে ম্যাথটা করব। তো ফাইনাল ক্যালকুলেশন যদি আমরা করি, আমি আর ভ্যালু ট্যালু আর বসাচ্ছি না, আমরা যদি ফাইনাল ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা যদি লিখি, তো ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে কিছুটা এমন, -1142 কিলোজুল পার মোল। তো এই বিষয়টা আমরা পেলাম। তাহলে এখন আমরা এই দুইটা জিনিসকে, অর্থাৎ পি এর প্রমাণ দহন তাপ হচ্ছে 1370 আর কিউ এর প্রমাণ দহন তাপ হচ্ছে -1142 কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে যেহেতু আমরা কিউ 1 মোল ছিল বিক্রিয়ায়, তো সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে এই যে কিউ এর যে পার্টটা, অর্থাৎ এইটাই তো হচ্ছে ইসের সমান, ডেল এইচ নট সি এর সমান আর কি। হ্যাঁ, সি অফ C2H4 আর কি। তো এই জন্য এটাকে আমরা দহনতাপ বলছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটার মধ্যে কার জন্য গ্রাম প্রতি কিলোজুলের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ গ্রাম প্রতি উৎপন্ন তাপের পরিমাণটা বেশি হবে। কারা? এই যে পি এর এইটা আর হচ্ছে এই পার্টটা। সো এই দুইটাকে আমরা আলাদা একটা স্লাইডে নিয়ে আসি, তারপর সেখান থেকে আমরা জিনিসটাকে তুলনা করার চেষ্টা করব। এই যে, তো আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে পেলাম যে কিউ বা ইথিনকে দহন করলে পাওয়া যায় হচ্ছে এই পরিমাণ তাপ প্রতি মোল অনুযায়ী, আর ইথেনকে বা পিকে দহন করলে পাওয়া যায় এই পরিমাণ তাপ পার মোলে। তাহলে সেখান থেকে গ্রাম প্রতি কী পরিমাণ তাপ পাওয়া যায় সেটা বের করা যাবে, অবশ্যই যাবে। কেন? কারণ এই যে আমরা যদি চিন্তা করি যে এইটার গ্রাম আণবিক ভর কত, 28, তাই না? যে কার্বনের জন্য হচ্ছে 12, 12 গুণ 2 24, 24 যোগ 4 হচ্ছে 28। তাহলে 28 গ্রাম থেকে পাওয়া যায় 1142 কিলোজুল। কেন 28 গ্রাম নিলাম? কারণ এই যে যেই তাপটা দেয়া আছে সেই তাপটা কিসের জন্য? 1 মোলের জন্য। কার 1 মোল? এই যে এর 1 মোল। তাহলে এর 1 মোল ইজ ইকুইভ্যালেন্ট টু কত গ্রাম? 28 গ্রাম। মানে 1 মোল C2H4 থেকে তাপ উৎপন্ন হয় 1142। যাহাই 1 মোল C2H4 তাহাই তো হচ্ছে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম C2H4 থেকে তাপ পাওয়া যায় বা তাপ উৎপন্ন হয় সেম 1142। তো সেখান থেকে আমরা বলতে পারি যে 1 গ্রাম থেকে পাওয়া যাবে 1142 ভাগ 28। তো ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 40.78 কিলোজুল পার গ্রাম। ওকে, তো এই পরিমাণ হচ্ছে আমরা এখানে জিনিসটা পাচ্ছি। তো সেম গোস ফর হেয়ার। আমরা যদি এইটার জন্য ক্যালকুলেশন করি ইথেন, তো ইথেনের ভর হচ্ছে 30 গ্রাম। তো 30 গ্রাম প্রতি মোলে থাকে, তাহলে 1 মোল থেকে পাওয়া যায় কত? 1370। তাহলে অর্থাৎ 30 গ্রাম থেকে পাওয়া যায় 1370 কিলোজুল। অতএব 1 গ্রাম থেকে পাওয়া যায় 1370/30, ভ্যালু যেটা দাঁড়াচ্ছে 45.67 কিলোজুল পার গ্রাম। তাহলে কে বেশি? অবশ্যই এই পি এর যে মানটা সেই মানটা আলটিমেটলি বেশি। হ্যাঁ, তা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে যে এই যে টোটাল মান যেটা আমাদের আছে, এই যে টোটাল মান, এই টোটাল মান যার বেশি সেই বুঝি বেশি। না ভাই, এটা সবসময় মিলবে না। এখানে যেমন দেখো পি এর জন্য মানে মোল প্রতি তাপের পরিমাণটা বেশি হয়েছে এবং গ্রাম প্রতিও তাপের পরিমাণটা বেশি হয়েছে। আবার এখানে মোল প্রতি তাপের পরিমাণটাও তুলনামূলক কম এবং গ্রাম প্রতিও তাপের পরিমাণ তুলনামূলকভাবে কম। কিন্তু সবসময় যে এরকম ঘটবে ব্যাপারটা কিন্তু তা নয়। অবশ্যই গ্রাম প্রতি তাপের পরিমাণটা স্পষ্টভাবে বের করে দেখাতে হবে। আচ্ছা, তো এই জন্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কে উৎকৃষ্ট জ্বালানি। এই যে আমরা এইভাবে লিখতে পারি যে
অতএব কিউ উৎকৃষ্ট জ্বালানি। এই হলো এইখানকার আলোচনা। তো এই ছিল ওভারঅল তাপ রসায়নের প্রথম অংশ। এখনও শেষ হয়নি, পরবর্তীতে বেশ কিছু ব্যাখ্যামূলক জিনিসপত্র আছে এই তাপ রসায়ন টপিকটাতে, বিশেষ করে প্রশমন তাপের বেশ কিছু ব্যাখ্যা আছে। তো ওই ব্যাপারগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের হতে দিয়ে দেয়। তো ওই অ্যানালাইসিসগুলো আমাদের সুন্দরভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে ভাষাগুলো ব্যাখ্যার, সেই ব্যাপারটাও আমাদের সুন্দরভাবে জানতে হবে। পাশাপাশি হচ্ছে হেসের সূত্র, ওখান থেকে ম্যাথ আসে। তো ম্যাথমেটিক্যাল পার্টও বাকি আছে এবং একটা ব্যাখ্যামূলক অংশ বাকি আছে। তো আরেকটি অংশের মাধ্যমে আমরা এই পুরো তাপ রসায়ন চ্যাপ্টারটা ক্লোজ করব।